প্রিয় ভিউয়ার্স, যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখেন এবং আমার কথা শোনেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানসিক আঘাত, নির্যাতন, কষ্ট, দুর্ঘটনা, এরকম বহুবিধ কারণে ব্যক্তি যখন মানসিকভাবে ভেঙে পড়েন এবং এই অবস্থার যখন ব্যক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন না, তখন ব্যক্তির মধ্যে যে মানসিক সংকট বা সমস্যা জন্ম নিতে পারে তাকে মূলত এই আঘাত পরবর্তী মানসিক সমস্যা, যাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলা হয়ে থাকে। এই পিটিএসডি সম্পর্কে আমি আমার এই চ্যানেলে বহু কন্টেন্টে আমি বলার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আমি একজন এই সাইকোথেরাপিস্ট এবং আমি যে থেরাপিউটিক অ্যাপ্রোচটা নিয়ে কাজ করি, EMDR, এটি মূলত এই পিটিএসডির জন্য কার্যকরী, অন্যতম কার্যকরী চিকিৎসা পদ্ধতি, যা সারা বিশ্বে স্বীকৃত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি ট্রমা ইন্টারভেনশনের সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে বেছে নিয়েছেন। তাছাড়া আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, FBA এবং সারা পৃথিবীর যারা সাইকোলজিস্ট এবং মানসিক স্বাস্থ্যকর্মী এবং মনোরোগ বিশেষজ্ঞ, তাদের মধ্যে অনেকেই এই EMDR তাদের সাইকোলজিক্যাল টুলস হিসাবে তারা বেছে নিয়েছেন এবং তারা যারা ট্রমা ভিকটিম ক্লায়েন্ট আছেন তাদের জন্য এই EMDR থেরাপি ব্যবহার করে থাকেন। আমি আজকে মূলত শুধু EMDR এই পিটিএসডির জন্য চিকিৎসা কার্যকরী পদ্ধতি হিসাবে আলোচনা করার জন্য বেছে নিয়েছি না, মূলত এই পিটিএসডির জন্য কার্যকরী চিকিৎসা পদ্ধতি কী সে বিষয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই। আর সেই আলোচনার সূত্র ধরে আমি আমার বক্তব্যের কোনো এক পর্যায়ে EMDR সম্পর্কে একটু ক্ষুদ্র আলোচনা করব, কিভাবে EMDR মূলত যিনি চিকিৎসা সেবা নিতে আসেন তার ক্ষেত্রে EMDR প্রয়োগ করা হয়, কিভাবে কন্ডাক্ট করা হয়, সেই জায়গাটায় একটু ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আজকে যেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি তা একটু আলোচনা করি। আর আলোচনাটা এভাবে সূত্রপাত করতে চাই, তা হলো, হোয়াট ইজ দ্য মোস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট ফর পিটিএসডি? এই প্রশ্নের উত্তর হিসেবে আমি যেভাবে বলতে চাই তা হলো, দ্য মোস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট ফর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD আর ট্রমা ফোকাসড সাইকোথেরাপিস। অর্থাৎ এই পিটিএসডির জন্য মূলত যে চিকিৎসা পদ্ধতিটি বেছে নেওয়া হয় তার মধ্যে ট্রমা ফোকাস থেরাপিস, অর্থাৎ এই ট্রমাকে কেন্দ্র করে যে থেরাপিউটিক টেকনিক্সগুলো আছে বা থেরাপিসগুলো আছে সেগুলোকে এই পিটিএসডির জন্য বেছে নেওয়া হয় চিকিৎসার জন্য। পার্টিকুলারলি বিশেষত কগনিটিভ প্রসেসিং থেরাপি, প্রলং এক্সপোজার থেরাপি, অ্যান্ড আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, অর্থাৎ সংক্ষেপে যাকে আমরা EMDR বলি, either individually or in combination with medication.
এই যে চিকিৎসা পদ্ধতিগুলো আমি আলোচনা করেছি, যে কগনিটিভ ফোকাস থেরাপিজমের মধ্যে কগনিটিভ প্রসেসিং থেরাপি, প্রলংড এক্সপোজার থেরাপি অ্যান্ড EMDR, এগুলো কখনো কখনো এককভাবে, কখনো বা যৌথ, অর্থাৎ কখনো কখনো ওষুধ সেবন এবং এই ট্রমা ফোকাস থেরাপি কারো কারো ক্ষেত্রে একসাথে এই চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে হয়। আবার কারো কারো ক্ষেত্রে শুধু এই সাইকোথেরাপি যথেষ্ট এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এটি এখানে বলার চেষ্টা করা হয়েছে। দিস থেরাপিস, এই থেরাপিসগুলো হেল্প ইন্ডিভিজুয়াল প্রসেস দেয়ার ট্রমা, অর্থাৎ তাদের যে আঘাত বা যে কষ্ট, এই কষ্টটাকে প্রসেস করার জন্য। আমরা জানি সাধারণত যারা ট্রমা ভিকটিম পিপল, তাদের ক্ষেত্রে এই আঘাতমূলক ঘটনাগুলো যেভাবে তাদের জীবনে ঘটে, অনুরূপভাবে তাদের এই মনোজগতে বা তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেগুলো এভাবে লক হয়ে থাকে। এই লকগুলো ব্যক্তি নিজে থেকে অনেক সময় রিপ্রসেস করতে পারেন না, সেজন্যই তাদের এই চিকিৎসার দরকার হয়, কিংবা এই রিপ্রসেস হয়নি বলেই তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ তাদের মধ্যে এই ট্রমা পরবর্তী সময়ে এই যে জটিল মানসিক রোগ PTSD তাদের মধ্যে ডেভেলপ করা হয়। সেই জন্য এই PTSD আক্রান্ত ব্যক্তির এই ক্ষেত্রে মূলত এই যে ট্রমাটাকে প্রসেস করা, অর্থাৎ ট্রমাটিক এক্সপিরিয়েন্সটাকে প্রসেস করার জন্যই এই থেরাপিউটিক ইন্টারভেনশন সহযোগিতা নেওয়া হয়। চেঞ্জ নেগেটিভ থটস প্যাটার্নস, অর্থাৎ এই যে ট্রমা থেকে ব্যক্তির মধ্যে যে একটা নেতিবাচক চিন্তার ধরন তৈরি হয়, অ্যান্ড গ্র্যাজুয়ালি কনফ্রন্ট ট্রমাটিক মেমোরিজ, এবং ধাপে ধাপে তাদেরকে এই আঘাতমূলক পরিস্থিতিগুলো বা এই ট্রমাটিক মেমোরিজগুলোর মুখোমুখি করা হয়, অ্যান্ড সিচুয়েশন, অর্থাৎ স্মৃতি এবং তাদের যে পরিস্থিতি, অর্থাৎ যে ঘটনাগুলো ব্যক্তির জীবনে ট্রমা হিসেবে তাকে ট্রমাটাইজড করেছে, অর্থাৎ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেই স্মৃতি এবং সেই পরিস্থিতিগুলো ধাপে ধাপে ব্যক্তির মুখোমুখি করা হয়, এবং ব্যক্তির মধ্যে যে নেতিবাচক চিন্তার ধরন জন্ম নেয়, সেখান থেকে ব্যক্তিকে বের করার জন্য ব্যক্তির এই ট্রমাটাকে রিপ্রসেস করার দরকার হয়, এবং এই রিপ্রসেসের জন্য মূলত এই থেরাপিউটিক যে স্ট্র্যাটেজি আছে এখানে আমি উল্লেখ করেছি, সেগুলো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এইটুকুই মূল কথা, যে ট্রমা ইন্টারভেনশনের জন্য যিনি ট্রমা নিয়ে কাজ করেন তারা এইভাবে ট্রমা আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করে থাকেন। আমরা আরেকটু আলোচনা করতে পারি এই বিষয়গুলো নিয়ে, যেমন থেরাপির ক্ষেত্রে যে কৌশলগুলো ব্যবহার করা হয়। প্রথমেই ট্রমা ফোকাস থেরাপিস আমরা বলেছি। দিস থেরাপিস ডাইরেক্টলি অ্যাড্রেস দ্য ট্রমাটিক ইভেন্ট, অর্থাৎ এই চিকিৎসার ক্ষেত্রে যে ট্রমা ফোকাস থেরাপির ক্ষেত্রে সরাসরি ব্যক্তিকে, যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি, তাকে এই ট্রমাটিক ঘটনাগুলো, অর্থাৎ এই আঘাতমূলক ঘটনাগুলোর প্রতি সরাসরি মনোযোগ দেওয়ার জন্য তাকে সহযোগিতা করা হয়, অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিভিজুয়াল থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার্স, অর্থাৎ এই ঘটনার প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে চিন্তা, অনুভূতি এবং আচরণের জায়গাগুলো মধ্যে যে সংকট তৈরি হয়েছে, সংকট থেকে ব্যক্তিকে বের করে নিয়ে আসার জন্য এই থেরাপি প্রয়োগ করা হয়ে থাকে। যারা ট্রমা ফোকাস থেরাপি নিয়ে কাজ করেন তারা ব্যক্তির ক্ষেত্রে এই জায়গাগুলোতে মনোযোগ দেন। তাছাড়া কগনিটিভ প্রসেসিং থেরাপির ক্ষেত্রে যেভাবে কাজ করা হয় তা হলো কগনিটিভ প্রসেসিং থেরাপি ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই অ্যান্ড চ্যালেঞ্জ নেগেটিভ বিলিভস, অর্থাৎ ট্রমা আক্রান্ত ব্যক্তির মধ্যে যে নেতিবাচক বিশ্বাসগুলো জন্ম নেয় সেইগুলো মধ্যে চ্যালেঞ্জ, অর্থাৎ সেগুলো এক ধরনের প্রতিবন্ধকতা বা সেই
নেগেটিভ বিলিফ থেকে ব্যক্তিকে বের করে নিয়ে আসার জন্য ব্যক্তির মধ্যে যে ইনসাইট আনানো দরকার হয় সেই জায়গাটি নিয়ে মূলত এই কগনিটিভ প্রসেসিং থেরাপি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাবাউট দ্যামসেলফ অ্যান্ড দ্য ট্রমা, ট্রমা আক্রান্ত ব্যক্তির নিজের সম্পর্কে এবং যে ঘটনা সম্পর্কে ব্যক্তির মধ্যে যে নেতিবাচক বিশ্বাসের জন্ম নেয় সেখান থেকে ব্যক্তিকে বের করে নিয়ে আসার জন্য মূলত এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া প্রলং এক্সপোজার থেরাপি, অর্থাৎ যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো, যে ঘটনা বা যে বিষয়ের জন্য ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেই আঘাতপ্রাপ্ত ঘটনাগুলোর সাথে ব্যক্তিকে দীর্ঘ সময় পরিচিত করা হয়, অর্থাৎ ওই ঘটনাটা ব্যক্তির সামনে তুলে ধরা হয় এই কৌশলের মাধ্যমে। তাহলে আমরা একটু জানি এখানে কীভাবে কাজ করা হয়। অর্থাৎ প্রলং এক্সপোজার থেরাপি গ্র্যাজুয়ালি এক্সপোজড ইন্ডিভিজুয়ালস টু ট্রমাটিক মেমোরিজ, অর্থাৎ এই আঘাতমূলক স্মৃতিগুলো এই ব্যক্তির সামনে ধাপে ধাপে আস্তে আস্তে তুলে ধরা হয়। ফিলিংস, অনুভূতিগুলি অ্যান্ড সিচুয়েশন, পরিস্থিতি ইন এ সেফ অ্যান্ড কন্ট্রোলড এনভায়রনমেন্ট, নিয়ন্ত্রিত পরিবেশে, হেল্পিং দেম টু রিডিউস দেয়ার অ্যাভয়েডেন্স অ্যান্ড ফিয়ার রেসপন্স। অর্থাৎ আমরা জানি ট্রমা আক্রান্ত ব্যক্তি যারা পিটিএসডিতে চলে যান, তারা যে সমস্ত ঘটনাগুলো দ্বারা তারা মানসিকভাবে অসুস্থ হন বা ট্রমা ভিকটিম হন, সেই সমস্ত ঘটনাগুলো তারা এড়িয়ে চলেন এবং সেই সমস্ত বিষয়গুলো তারা ভীতিকরভাবে প্রতিক্রিয়া করেন। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো থেকে ব্যক্তিকে বের করে নিয়ে আসার জন্য এই প্রলং এক্সপোজার থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। এবার আমরা একটু ইএমডিআর নিয়ে একটু আলোচনা করি। ইএমডিআর এই ট্রমা ভিকটিম পিপল যারা আছে, যাদের মধ্যে পিটিএসডি ফর্ম করেছে, তাদের ক্ষেত্রে ইএমডিআর যেভাবে কন্ডাক্ট করা হয়। আমি যেহেতু ইএমডিআর নিয়ে কাজ করি, আমি একটু খুব সহজ ভাষায় একটু আপনাদের সাথে আজকের এই আলোচনায় একটু সংযুক্ত করতে চাই যে ইএমডিআর মূলত এটি ইনসাইট বেস সাইকোথেরাপি। অর্থাৎ আমরা যত ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচ বলি বা আমরা স্ট্র্যাটেজি বলি, তার একটি ইন্টিগ্রেটেড ফর্ম। অর্থাৎ এই ইএমডিআর মূলত যেহেতু ব্যক্তির কগনিশন নিয়ে কাজ করে, ইমোশন নিয়ে কাজ করে এবং তার যে বডি সেন্সেশন, এই চারটি জায়গায় মূলত ইএমডিআর কানেক্ট করে ব্যক্তির যে ঘটনাগুলো ব্যক্তির মধ্যে অস্বস্তির জন্মায়, অর্থাৎ ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ করে, যে ইমেজ বা যে এক্সপিরিয়েন্সগুলো, সেখান থেকে ব্যক্তিকে বের করে নিয়ে আসা হয় এই ইএমডিআর চিকিৎসার মাধ্যমে। অর্থাৎ ব্যক্তি নিজেই নিজের তার ইনসাইটটাকে এক্সপ্লোর করার সুযোগ পান। থেরাপিস্ট শুধু এই ব্যক্তিকে গাইড করে থাকেন কীভাবে ব্যক্তি, যিনি আক্রান্ত ব্যক্তি, তার এই সমস্যা থেকে উনি নিজেকে বের করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে থেরাপিস্ট মূলত তার সাথে অবস্থান করেন, ব্যক্তির সাথে। এখানে অনেক কম ইন্টারেকশনের দরকার হয়। থেরাপিস্ট শুধু একজন ড্রাইভারের ভূমিকা পালন করেন, অর্থাৎ উনি স্টিয়ারিংটা শুধু ধরে রাখেন, আর সে মোটামুটি পুরো জিনিসটাই ক্লায়েন্টকে পার্সন বা আমরা বলি ক্লায়েন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, অর্থাৎ ব্যক্তি নিজেই নিজের সমস্ত বিষয়গুলো নিজে খুঁজে বের করার চেষ্টা করার জায়গাটাকে এই ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির মাধ্যমে সহযোগিতা করা হয়। ইএমডিআর কন্ডাক্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো একটু বিবেচনা করা হয় তা হলো, প্রথমেই ব্যক্তির কেস হিস্ট্রি নেওয়া হয়, অর্থাৎ জীবন বৃত্তান্ত এবং সমস্যার কারণগুলো জানার চেষ্টা করা হয়। তারপরে ব্যক্তিকে এই ইএমডিআর কীভাবে ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ইএমডিআর কীভাবে কন্ডাক্ট করা হয়, পরিচালনা করা হয়, সে সম্পর্কে ব্যক্তিকে প্রস্তুত করা হয়। এবং ইএমডিআর যখন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে ইএমডিআর কি, এই বিষয়টি ব্যাখ্যা করা, ব্যক্তির যার ক্ষেত্রে প্রয়োগ করা হয় তার শিক্ষাগত যোগ্যতা বোঝা এবং উনি কতটুকু জ্ঞান বা উপলব্ধি করতে পারেন এই কথাগুলো, তার উপর ভিত্তি করেই থেরাপিস্ট মূলত এই ইএমডিআর এক্সপ্লেন বা ব্যাখ্যা করে থাকেন। অর্থাৎ ব্যক্তি যেরকম করে
ব্যক্তির পক্ষে যেভাবে বোঝা সম্ভব সেভাবেই কিন্তু মূলত ইএমডিআরকে তুলে ধরা হয় ব্যক্তির সামনে। এবং ইএমডিআর মূলত যখন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে 11টি ধাপ বা স্টেপ এই ইএমডিআর প্রতিটা সেশনের ক্ষেত্রে বিবেচনা করা হয় এবং মূল্যায়ন করা হয়। প্রথমেই ব্যক্তিকে যার ক্ষেত্রে ইএমডিআর প্রয়োগ করা হবে, আমি আগে উল্লেখ করেছি যে তাকে প্রস্তুত করা হয় এবং ইএমডিআর সম্পর্কে ধারণা দিয়ে তারপর ব্যক্তির কাছ থেকে যে বিষয়গুলো জানার চেষ্টা করা হয় তা হলো, প্রথমে যে ঘটনার দ্বারা ব্যক্তি মানসিকভাবে কষ্ট বা আঘাত পেয়েছেন সেই ঘটনার একটা ইমেজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য বলা হয় এবং ওই ইমেজের সাথে যে ওয়ার্ডস পার্টস যেটা একদম হাইলি ডিস্টার্বিং যে অংশটুকু ব্যক্তি এই মুহূর্তে ব্যক্তির সামনে ফুটে ওঠে, তো ব্যক্তির সামনে চলে আসে, অর্থাৎ যেটাকে আমরা বিবিড বলতে পারি। অর্থাৎ এখনও ব্যক্তি ওই সময়ে ঘটে যাওয়া ঘটনা ব্যক্তি সেই জায়গাটাকে সেরকম করে উনি উপলব্ধি করেন এবং উনি সেরকম করে বিষয়টা বিবেচনা করেন। ওই জায়গাটা ব্যক্তিকে খুঁজে বের করতে বলা হয়। অর্থাৎ ইমেজের সাথে ওয়ার্ডস পার্ট অফ দ্য পিকচার, ওই যে ঘটনাটা, ওই ঘটনাটার সবচেয়ে ডিস্টার্বিং অংশটুকু ব্যক্তিকে খুঁজে বের করতে বলা হয়। তারপরে এই ঘটনার সাথে ব্যক্তির তার যে নিজস্ব একটা কগনিশন আছে, এই জায়গাটা ব্যক্তি নিজেকে কি মনে করে, অর্থাৎ এটাকে আমরা নেগেটিভ কগনিশন বলি। এই কগনিশনের জায়গাটা খুঁজে বের করতে বলা হয় এবং এই নেগেটিভ কগনিশনের সাথে পরবর্তী সময় এটার পজিটিভ কগনিশনের জায়গাটাও ব্যক্তি, অর্থাৎ আমরা জানি যারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় তারা শুধু নেতিবাচক চিন্তার দ্বারাই পরিচালিত, প্রভাবিত, কিংবা ওই নেতিবাচক চিন্তার মধ্যে তারা ঘুরপাক খায়, ইতিবাচক চিন্তাটা তারা আনতে পারে না। এক্ষেত্রে এই থেরাপিউটিক সেশনে এই নেতিবাচক চিন্তার কগনিশনের সাথে পজিটিভ কগনিশনটাও খুঁজে বের করতে ব্যক্তিকে সহযোগিতা করা হয়। এই ক্ষেত্রে ব্যক্তি যেভাবে বলে, তার কগনিশনটা যতটুকু বলে আমরা সেরকম করে সেই কগনিশনটা লিখে রাখি এবং এই কগনিশনটা পরিমাপ করা হয় এবং এটাকে বিউসি বলা হয়, অর্থাৎ ভ্যালিডিটি অফ কগনিশন। যদিও এই মূল্যায়নটা সাবজেক্টিভ, তারপরে আমরা এখানে এই ব্যক্তির এই কগনিশনের কতটা ভ্যালিড সেটা মূল্যায়ন করার জন্য একটা স্কেল আমরা, এটা 1 to 7, নিচের দিকে কম উপরের দিকে বেশি, এরকম একটা স্কেল আমরা অ্যাপ্লাই করে থাকি। পজিটিভ কগনিশনের পরে আমরা ব্যক্তিকে তখন তার ইমোশনের জায়গাটা, অর্থাৎ ওই যে ঘটনার সাথে তার যে কগনিশন, নেগেটিভ কগনিশন, এই কথাটা মনে হলে তখন তার মধ্যে যে ফিলিংটা, অনুভূতিটা, এটাকে আমরা ইমোশন বলি। ইমোশনের জায়গাটা কী ধরনের, সেই ইমোশনটাও তখন আমরা সেখানে লিপিবদ্ধ করি, অর্থাৎ খুঁজে বের করে ব্যক্তিকে খুঁজে বের করতে বলা। এবং এই ইমোশনের পরবর্তী সময় আমরা যে জায়গাটা এই ক্ষেত্রে মেনটেন করা হয় তা হলো, এটাকে বলে সার্ট, অর্থাৎ সাবজেক্টিভ ইউনিট অফ ডিস্টারবেন্স, অর্থাৎ ওই যে ব্যক্তির মধ্যে ঘটনাটা কতটা এখনও ব্যক্তিকে প্রভাবিত করে। এটা নেগেটিভ কগনিশনের এটা একটা পরিমাপক। এই জায়গাটা আমরা এটা 0 to 10 একটা স্কেলের, আমরা এটাও সাবজেক্টিভ স্কেল, আমরা 0 to 10 এর মধ্যে ব্যক্তি কতটুকু এখনও ডিস্টার্ব ফিল করে, এই জায়গাটা আমরা এখানেও লিপিবদ্ধ করে রাখি। তার পরবর্তী সময় আমরা বডি সেন্সেশন, অর্থাৎ ব্যক্তির ওই যে ঘটনাটা, যে ঘটনার দ্বারা ব্যক্তি কষ্ট পেয়েছেন বা আঘাত পেয়েছেন, সেই ঘটনাটা এই মুহূর্তে রিকল করলে, মনে করলে তার যে কগনিশনটা, তার যে ইমোশনটা, এই দুটো যখন একসাথে করে তখন তার মধ্যে কী ধরনের সেন্সেশন, বডি সেন্সেশন কাজ করে, এই জায়গাটাও আমরা তখন লিপিবদ্ধ করি। অর্থাৎ এইটুকু যখন আমরা লিপিবদ্ধ করি, তার পরবর্তী সময় আমরা জানার চেষ্টা করি যে ব্যক্তির নিরাপদ জায়গা, অর্থাৎ তার সেফ প্লেস, ব্যক্তি কোথায় নিরাপদ বোধ করে, এটা আমাদের জেনে নিতে হয়। তাছাড়া আমরা একটা ম্যাটাফরিক কোনো একটা টাস্ক, যে কাজটা ব্যক্তিকে আনন্দ দেয়, আমরা সেই কাজটাও লিপিবদ্ধ করে রাখি। এটুকু লেখার পরবর্তী সময় আমরা যে ব্যক্তির যখন আমরা ইন্ডিয়ার আমরা যখন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করতে যাই, তখন আমরা প্রথম অংশটায় আমরা তার
ওই যে সাড সাবজেক্টিভ ইউনিট অফ ডিস্টারবেন্স, অর্থাৎ তার যে ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ যে সমস্যাগুলোর জন্য ব্যক্তি মানসিক অসুস্থ, ওই জায়গাটা থেকে ব্যক্তিকে বের করে নিয়ে এসে ব্যক্তি যখন তার পজিটিভ ইনসাইটটা যখন ব্যক্তি খুঁজে পায়, অর্থাৎ তার ব্যক্তি যখন নিজেকে তখন অনেকটা স্বাভাবিক মনে করেন, অর্থাৎ ব্যক্তি ওই জায়গাটায় পূর্বের ন্যায় ব্যক্তি এখন মনে করছেন না, ভাবছেন না, সেক্ষেত্রে তখন যখন সাড অর্থাৎ এই যে সাবজেক্টিভ ইউনিট অফ ডিস্টারবেন্স, অর্থাৎ যে এই যে স্কেলে যখন 0 কিংবা 1-এ যখন ব্যক্তি বলবে যে তার এখন নেগেটিভ কগনিশনটা 0 বা 1, সেক্ষেত্রে আমরা তখন এই পজিটিভ কগনিশন নিয়ে কাজ করি। এটাকে বলি আমরা ইনস্টলেশন। অর্থাৎ পজিটিভ কগনিশন যখন হাইয়েস্ট স্কেলের সর্বোচ্চ মাত্রা যখন পৌঁছে, অর্থাৎ 6 or 7, তখন আমরা এই জায়গাটাকে আমরা তখন এই পজিটিভ কগনিশন দিয়ে ব্যক্তির সেই যে ওয়ার্ডস পার্টটা সেটাকে আমরা ইনস্টল করি। এটাকে বলে ইনস্টলেশন ফেজ। এবং তার পরবর্তী সময় আমরা ব্যক্তির বডি স্ক্যান এবং ফিউচার টেমপ্লেট, এই কাজগুলো আমরা ইএমডিআর সেশনে করি এবং ক্লায়েন্টকে বিদায় দেওয়ার পূর্বে আমরা তাকে বলি লগ মেনটেন করার জন্য, অর্থাৎ যে সমস্ত ঘটনা নতুন করে মনে পড়ে কিংবা যে বিষয়গুলো তাকে এখনও কষ্ট দেয় সেই জায়গাগুলো যেন তারা লিপিবদ্ধ করেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইএমডিআর সেশন করার ক্ষেত্রে সাধারণত আমরা তার যে সমস্ত ঘটনাগুলো কম কষ্টদায়ক সেই সমস্ত বিষয়গুলো দিয়ে আমরা শুরু করি, অর্থাৎ তার শৈশব, কৈশোর এবং বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ এইভাবে আমরা বিবেচনা করি। অর্থাৎ ইএমডিআরের ক্ষেত্রে 3টি ধাপে আমরা ইএমডিআরকে বিবেচনা করা পরিচালনার ক্ষেত্রে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীতের ঘটনাগুলো ব্যক্তি যখন রিপ্রসেস হয়ে যাবে, অর্থাৎ ব্যক্তি যখন স্বাভাবিক বোধ করবেন, বর্তমানে যে ঘটনাগুলো ব্যক্তির জন্য সমস্যাগ্রস্ত বা ব্যক্তিকে বিরক্ত করে, এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা যদি ব্যক্তির মনে করে যে ব্যক্তিকে অস্বস্তির মধ্যে ফেলতে পারে বা ব্যক্তির জন্য সমস্যা তৈরি করতে পারে, সেই বিষয়গুলো নিয়েও ইএমডিআর সেশন কন্ডাক্ট করা হয়। এইভাবে 3টি ধাপ বিবেচনা করে ইএমডিআর পরিচালনা করা হয়। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে আমাদের, যে ইএমডিআর সম্পূর্ণটা ব্যক্তি, অর্থাৎ যিনি সমস্যাগ্রস্ত ওই ব্যক্তি নিজেই জায়গাটায় ব্যক্তি নিজের তার ইনসাইটটাকে এক্সপ্লোর করে এবং ব্যক্তি নিজেই তার ইনসাইটটাকে গেইন করে। এইভাবে ব্যক্তি তার নিজের সমস্যার সমাধান খুঁজে বের করেন এবং ধাপে ধাপে নিজের মধ্যে সে কম্পিটেন্সিগুলো, সে কোপিং অ্যাবিলিটিগুলো ব্যক্তির মধ্যে নিয়ে আসতে সক্ষম হয় এবং ব্যক্তি দ্রুত আরোগ্য লাভে সম্ভব হয়। এটি মূলত ইএমডিআরের আমি খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম। এবং যারা ইএমডিআর সম্পর্কে জানতে চান তারা যদি কখনো আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন কিংবা আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি, যতটুকু জানি তা দিয়ে আপনাদেরকে চেষ্টা করব। কারণ ইএমডিআর ব্যাখ্যা করার চেয়ে, বলার চেয়ে এটি মূলত হাতে কলমের কাজ। অর্থাৎ ব্যক্তি যেহেতু একটা মাইন্ড বডির একটা ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে যা বলার ব্যক্তিই বলেন। শুধু থেরাপিস্ট এই জায়গাটায় শুধু ড্রাইভিংয়ের মতো, অর্থাৎ উনি তাকে পরিচালনার জায়গাটায় শুধু উনি থাকেন। এবং এটি মূলত এই প্রফেশনাল কম্পিটেন্সিটা ব্যক্তির মধ্যে আনয়নের জন্য ব্যক্তিকে সেই জায়গাটায়, থেরাপিস্টকে সেই জায়গাটায় পৌঁছতে হবে এবং সেভাবে ব্যক্তিকে এই ইএমডিআর পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করার জায়গাটায় ধাপে ধাপে দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। আমরা জানি অন্যান্য যে সমস্ত থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো আছে, যেমন সিবিটি, মূলত তারও এই যে থট, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার, এই 3টি জায়গায় যে সম্পর্কের জায়গাটাকে তারা কীভাবে প্রভাবিত হয় এবং ব্যক্তি এই সম্পর্কের জায়গাটা থেকে ব্যক্তি কীভাবে নিজের স্বস্তির জায়গাটায় ফিরে আসতে পারেন, সেই জায়গাটাই মূলত ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রেও ইএমডিআরের ক্ষেত্রে মূলত থেরাপিস্ট
ব্যক্তিকে ওই জায়গাটায় পৌঁছতে সহযোগিতা করেন, যে কগনিশন, ইমোশন এবং বডি সেন্সেশন ব্যক্তির এই সমস্যার সাথে কীভাবে সম্পর্কিত, এবং এই জায়গাগুলো থেকে ব্যক্তি বেরিয়ে আসতে পারলে ব্যক্তি নিজেকে স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে আবার স্বাভাবিক জীবন পরিচালনা করতে সক্ষম হয়। তাহলে আমরা এখানে যা লিখেছি আমি একটু আপনাদের আরেকটু বলতে চাই যে EMDR সম্পর্কে কি বলা হয়েছে। EMDR uses rhythmic eye movements or other bilateral stimulation while the individual recalls the traumatic events, helping to process and restore the memory. অর্থাৎ এই যে ঘটনাগুলো, যে স্মৃতিগুলো ব্যক্তির মধ্যে মানসিক আঘাত বা কষ্ট হয়েছে সেগুলোকে রিস্টোর করে দেওয়া, অর্থাৎ ব্যক্তি এতদিন যেভাবে ঘটনাগুলোকে স্মৃতিতে ধরে রেখেছেন সেগুলোকে রিপ্রসেস করে দেওয়াই হলো ধাপে ধাপে ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। অর্থাৎ এগুলোকে ভেঙে আবার নতুন করে সাজিয়ে দেওয়ার কাজটা EMDR করে, এবং যখনই এই মেমোরিগুলো রিস্টোর হয় তখনই ব্যক্তি তার ইনসাইটটা খুঁজে পায়, স্বস্তির জায়গাটা খুঁজে পায় এবং ব্যক্তি স্বাভাবিকভাবে কর্মময় জীবনে ফিরে আসতে সক্ষম হয়। এটি মূলত EMDR সহযোগিতা করে থাকেন। তাছাড়া আমরা জানি যে যারা এই PTSD আক্রান্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কখনো কখনো মেডিকেশনের প্রয়োজন হয়। এই জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে। মেডিকেশনের ক্ষেত্রে যে জায়গাটা বিবেচনা করে তা হলো হোয়াইল নট এ প্রাইমারি ট্রিটমেন্ট, যখন এটা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হিসেবে যখন বিবেচনা করা হয় না তখন যে জায়গাটা করা, অ্যান্টিডিপ্রেসেন্ট ক্যান বি ইউজ টু হেল্প ম্যানেজ সিমটমস লাইক অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড স্লিপ ডিস্টারবেন্স। অর্থাৎ যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে এই মানসিক সমস্যার জন্য ওষুধের প্রয়োজন হয়, এবং এই ওষুধ আমরা জানি এই কাজটি মূলত মনোরোগ বিশেষজ্ঞ যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারাই নির্ধারণ করে থাকেন যে ব্যক্তির জন্য কী ধরনের ঔষধের প্রয়োজন হয়, এবং তারা সেভাবেই ওই ব্যক্তিকে প্রেসক্রাইব করে থাকেন। সামটাইমস এ কম্বিনেশন উইথ থেরাপি, এবং কখনো কখনো এই থেরাপিরও দরকার হয়। যারা ওষুধের মাধ্যমে PTSD চিকিৎসা করছেন তাদেরও অনেক সময় এই থেরাপির প্রয়োজন হয়। অর্থাৎ PTSD রোগের কারো কারো ক্ষেত্রে ঔষধ এবং থেরাপি দুটোরই সমন্বিত চিকিৎসার প্রয়োজন হয় তাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। আবার অনেকের ক্ষেত্রে শুধু এই সাইকোথেরাপি সহযোগিতা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, অর্থাৎ এই ট্রমা থেকে বের হয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবন পরিচালনা তারা সক্ষম হয়। তবে মনে রাখতে হবে আমাদের যে ট্রমা আক্রান্ত ব্যক্তি জীবনে যখনই কোনো ধরনের সংকটের পুনরায় যদি কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি বা সংকট জীবনে আসে সেক্ষেত্রে ব্যক্তি অনেক সময় তার আত্মবিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলতে পারেন, এবং সেক্ষেত্রে ব্যক্তিকে আমরা সবাই আবার এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা সহযোগিতা করব, এবং ব্যক্তি যারা এই মানসিক এই ট্রমার মধ্যে যারা যাচ্ছেন বা যাদের মধ্যে PTSD ফর্ম করে ফেলেছেন তারা এই ট্রমা নিয়ে যাদের সাথে তারা কাজ করছে, অর্থাৎ এই ট্রমা ইন্টারভেনশনের জন্য যে সমস্ত মানসিক স্বাস্থ্যকর্মী সহযোগিতা নিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের সহযোগিতা চাবেন। কারণ এই PTSD একটি জটিল মানসিক রোগ। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তিকে ধৈর্য এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ বেশ কিছু সময় ব্যক্তিকে এই চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়, এবং ব্যক্তি ধাপে ধাপে ধীরে ধীরে ব্যক্তি স্বাভাবিক জীবনে কর্মময় জীবনে ফিরে আসতে পারে। তবে উত্তম হলো এই ট্রমা ভিকটিম যারা আছেন তারা যদি প্রাথমিক পর্যায়ে নিজেরা যদি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারেন এবং ব্যক্তি যদি মনে করেন যে ইনি এই সমস্যার মধ্যে পড়ে গেছেন কিংবা তার মধ্যে সমস্যা বোধ করছেন, তাহলে দ্রুত যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছে ট্রমা নিয়ে যারা কাজ করে তাদের সহযোগিতা নেওয়াই ভালো। তাহলে এই জটিলতাটা অনেকটা অবসান হবে এবং ব্যক্তি দ্রুত এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে। তাই আমরা কখনো এই ট্রমা আক্রান্ত
যারা আছি কিংবা যারা ট্রমা আক্রান্ত, তারা যদি কখনো মনে করেন যে ট্রমা তাদের স্বাভাবিক জীবনকে তছনছ করে দিয়েছেন, অর্থাৎ স্বাভাবিক জীবনের স্বাভাবিক গতিটা হারিয়ে ফেলেছেন এবং ব্যক্তি স্বস্তির জায়গাটা হারিয়ে ফেলেছেন এবং ব্যক্তি শত চেষ্টা করেও স্বাভাবিক জায়গাটায় পূর্বের মতো স্বস্তির জায়গাটায় ফিরে আসতে পারছেন না, তাহলে তারা কিন্তু অবশ্যই এই অবস্থাও থেকে বেরিয়ে আসার জন্য মনোসামাজিক স্বাস্থ্যকর্মী সহযোগিতা নিতে দ্বিধাবোধ করবেন না। তাদের সহযোগিতা নেওয়ার জন্য মানসিকতা এবং এটি যে একটি প্রয়োজন, সেই প্রয়োজনের জায়গাটা যেন আমরা গুরুত্বের সহিত বিবেচনা করি এবং নিজের মানসিক স্বাস্থ্যটাকে যেন আমরা গুরুত্ব দিই, যেন অবহেলা না করি। এবং যদি আমরা কখনো এই কষ্টগুলো নিজের মধ্যে অবদমিত করে রাখি, চাপিয়ে রাখি, তাহলে কিন্তু এই ধাপে ধাপে জীবনের কোনো একটা সময় এসে আমাদেরকে জটিল মানসিক সংকটের মধ্যে ফেলে দিতে পারে, যার দায় আমাদের দীর্ঘ সময় কিন্তু বহন করতে হয়। তাই আমরা বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করব, মূল্যায়ন করব এবং নিজের সুস্থতাকে প্রাধান্য দেব। এটুকু আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আপনাদের কাছে আমি নিবেদন করলাম। আমার দিক থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, আমরা যেন জায়গাগুলোকে অবজ্ঞা না করি, কারণ এই সমস্ত ঘটনা আমাদের জীবনকে বহুভাবে, বহুমাত্রিকতায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু আমাদের মানসিক সংকটের জায়গাটাই শুধু আমাদের থেমে থাকে না, আমাদেরকে শারীরিক বিভিন্ন জটিলতার মধ্যেও কিন্তু আমাদের মানসিক সমস্যাগুলো আমাদেরকে ফেলে দেয়। তাই আমাদের শরীর এবং মন উভয় সুস্থতার জন্য যদি কখনো আমরা আমাদের মধ্যে মানসিক সংকট বোধ করি, তাহলে আমরা অবশ্যই তার অবসানের জন্য উদ্যোগ নেব, এই প্রত্যাশা রাখলাম এবং আমরা সেভাবে বিবেচনা করব। তাছাড়া আমরা জানি প্রত্যেকটা চিকিৎসাই ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে। ব্যক্তি তার সমস্যার ধরন, তার সমস্যার তীব্রতা, তার মধ্যে উপসর্গ সব কিছু বিবেচনা করে ওই ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার কৌশল নির্ধারণ করে থাকেন এবং এই কাজগুলো করার জন্য মূলত আমাদের যারা এই বিষয় নিয়ে পারদর্শী, যারা দক্ষ, যারা এই কাজগুলো করেন, মানসিক স্বাস্থ্যকর্মী বিশেষ করে, আমরা তাদের সহযোগিতা চাবো। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। আবার অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।